আপনারা মনে হয় সম্ভবত সোশ্যাল মিডিয়ায় বেশ কাজ করেন নাকি? জি জি ভাইয়া, সোশ্যাল মিডিয়ায়। অনলাইন সোশ্যাল মিডিয়ায় নাকি আরো কিছু আনুষঙ্গিক কাজ করেন? শুধু কি সোশ্যাল মিডিয়ায় বেস নাকি এর বাইরেও কাজ করেন? না ভাই, ওই যে ইমেল মার্কেটিং আছে, এইগুলাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে ওকে, আমি আপনাকে এখান থেকে 2টা এক্সাম্পল দেই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমি একটু কিছু ওয়েবসাইট ওপেন করে রাখি। একটা পোস্ট খুঁজে বের করতেছি। The best information for that. Search engine optimizations. ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ইন্ডেক্সিং বলতে বিষয়টা কি, আমি আগে একটু বোঝানোর জন্য কয়েকটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন এই পোস্ট, এখানে আমি একটা পোস্ট করেছি, জাস্ট লিখেছি ওয়েলকাম পোস্ট, এটা ডেমো হিসেবে লিখেছি। 2017 সালের মে মাসের 1 তারিখ। দেখেন, এটা কিন্তু এখন থেকে আরো প্রায় 3-4 বছর আগের পোস্ট, 2017 সালের পোস্ট। আমি লিখেছি ওয়েলকাম টু, আমি একটা সাইটের নাম লিখে দিয়েছি হেলথ নিউজ 24/7। এরপর এখানে আমি আরেকটা পোস্ট করেছি, দেখেন এটাও একটা পোস্ট ছিল, এটা পোস্টটা করেছি এক্সাক্ট তারিখটা ওঠে, এটা প্যাট নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম, প্যাট নিয়ে অনেক বড় একটা পোস্ট করেছিলাম। এই 2টা পোস্টের মধ্যে যদি আমরা দেখি, এই পোস্টটাকে যদি আমরা গুগলে খুঁজি, দেখেন আমি যদি জাস্ট এই সাইটের লিংকটা কপি করে, এই সাইটের লিংকটা যদি কপি করে 2টা কোটেশন দেই, 2টা কোটেশন দিয়ে যদি আমরা কোটেশনের মাঝখানে সাইটের নামটা লিখে এন্টার দেই, তাহলে দেখবেন সাইটটাকে কিন্তু পাওয়া যাচ্ছে, তাই না? দেখেন তো, ট্রাভেল 24/7, টপ ভাইরাল 24/7, টপ ভাইরাল 24/7, দেখেন টপ ভাইরাল 24/7। এটা টাইটেল ছিল হোয়াট টু ডু ওয়েন ইউর ডগ ডাইস এট হোম। বুঝতে পারছেন? দেখেন এই লিংকটা গুগলে পাওয়া গেছে না? দেখেন তো পাওয়া গেছে কিনা। কিন্তু আমি যদি এখানে আরেকটা পোস্ট করেছিলাম, ওয়েলকাম ব্লগে যে ওয়েলকাম পোস্টটা করেছিলাম, সেই লিংকটাকে যদি আমরা কপি করে একটু গুগলে সার্চ করি, সেক্ষেত্রে আপনারা দেখবেন গুগল বলতেছে কি, এই ধরনের কোনো রেজাল্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন একটা লিংক যদি আপনি মনে করেন একটা পোস্ট করেছেন, পোস্টটা যদি গুগলে পাওয়া না যায়, সার্চ করে পাওয়া না যায়, তাহলে আলটিমেটলি আমরা যে কাজের জন্য এসইও করি সেটা কিন্তু আসলে হলো না, সাকসেস হলো না আর কি। তাহলে আমরা এসইও করে বা র্যাঙ্কিং করার জন্য যতগুলো প্ল্যানিং করি, সবগুলো প্ল্যানিং কিন্তু একটা জায়গায় এসে আটকে যায়, আর সেটা হচ্ছে ইন্ডেক্স। আপনি দেখা গেছে যে
চিন্তা করে দেখলেন যে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য দরকার, আপনি 20টা ব্যাকলিং করছেন, তো খুশি যাচ্ছেন যে ও 20টা ব্যাকলিং করছে, আমার ওয়েবসাইটটা আবার র্যাঙ্ক করবে। কিন্তু দেখা যায় কি ওয়েবসাইটটা র্যাঙ্ক করে না। 20টা কিওয়ার্ড, 20টা না 30টা করলেও কিন্তু ওয়েবসাইটটা র্যাঙ্ক করে না, কারণ আপনার রিকোয়ারমেন্ট ছিল 20টা কিওয়ার্ড ব্যাকলিং করলে হয়তো বা ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, কিন্তু 30টা আপনি পোস্ট করেছেন, আপনি বেশি করেছেন, তারপরেও ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে না। এটার মেইন কারণটা হতে পারে এই 30টা পোস্টের মধ্যে সর্বোচ্চ 2-1টা পোস্ট হয়তো বা গুগল ইন্ডেক্স করছে। ইন্ডেক্স করা মানে হচ্ছে এই ইনফরমেশনটা, এই ওয়েবসাইটের ইনফরমেশনটা গুগল মনে করে যে সার্চে শো করার মতো, আর এটা যখন গুগল মনে করবে তখন সে কিন্তু এটা নিজের মধ্যে সেভ রাখবে এবং অন্যরা সার্চ করলে আপনার রেজাল্টটাকে দেখাবে। এই জিনিসটাকে মূলত বলা হয় ইন্ডেক্স। আর আলটিমেটলি ইন্ডেক্স যদি না করে, আপনার কিন্তু আলটিমেট যেটা চিন্তা ভাবনা সেটাতে কিন্তু আপনি লুজার হচ্ছেন, ঠিক কিনা? তাহলে আমরা যতগুলি ব্যাকলিং করি না কেন, যাই কিছুই করি না কেন, আলটিমেট সলিউশন কিন্তু একটা, সেটা হচ্ছে আমাদেরকে এটাকে ইন্ডেক্স করতে হবে। এখন একটা ওয়েবসাইটকে ইন্ডেক্স করানোর জন্য কি কি করণীয়, ওয়েবসাইট মানে বা একটা লিঙ্কে বা একটা পোস্টকে যদি আপনি ইন্ডেক্স করাতে চান, সেক্ষেত্রে আপনাকে কি কি লক্ষ্য রাখতে হবে, কোন কোন বিষয়ে যদি ইমপ্রুভমেন্ট করেন তাহলে এটা ইন্ডেক্স হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। যদি আপনি গুগলে ইন্ডেক্স করাতে চান তাহলে সবার আগে জানতে হবে আপনার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের মধ্যে সাবমিট থাকতে হবে বা গুগল ওয়েবমাস্টারের মধ্যে সাবমিটেড হতে হবে। বুঝতে পারছেন? সবার আগে দেখবেন ধরুন আপনার ওয়েবসাইটের পোস্টগুলো ইন্ডেক্স হচ্ছে না, তাহলে সবার আগে চিন্তা করতে হবে নিশ্চয়ই আমার সাইটটা গুগল ওয়েবমাস্টার টুলস অথবা আদার ওয়েবমাস্টার টুলে এটা সাবমিট করা নেই। আমার কথা বুঝতে পারছেন? ভাই আরেকবার একটু বলেন প্লিজ। যদি আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স না হয়, ধরুন আপনি পোস্ট করতেছেন কিন্তু ইন্ডেক্স হচ্ছে না, তাহলে আপনাকে বুঝে নিতে হবে, ফার্স্ট বুঝে নিতে হবে যে হয়তোবা আপনার ওয়েবসাইটটা ওয়েবমাস্টার টুলসে অথবা আদার যে ওয়েবমাস্টার টুলস আছে, যেমন বিং এর তো ওয়েবমাস্টার টুলস আছে। ওয়েবমাস্টার টুলস বলতে আমি বোঝাচ্ছি সার্চ কনসোল। সার্চ কনসোল সম্পর্কে জানেন না আপনারা? কিন্তু আমি অন পেজ এসইও এর মধ্যে পড়াইছি গুগল সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুলস। জি ভাইয়া করেছেন। হ্যাঁ, তো এইখানে যদি আপনারটা সাবমিট না থাকে তাহলে আপনি যতই এসইও করেন এটা কিন্তু আর এটা র্যাঙ্ক করবে না, কারণ এখানে তো সাবমিট করা নাই। সেকেন্ড ওয়ান, আপনার ওয়েবসাইটের অবশ্যই সাইট ম্যাপ থাকতে হবে, কারণ সাইট ম্যাপ থাকলেই তো যে পোস্টটা করেছেন সেই পোস্টের একটা লিঙ্ক তৈরি হবে, আর সাইট ম্যাপ না থাকলে তো সেই পোস্টের কোনো লিঙ্ক তৈরি হবে না। বুঝতে পারছেন আমার কথা? সাইট ম্যাপ থাকলে পোস্টের একটা লিঙ্ক তৈরি হবে। ধরুন এই ওয়েবসাইটটার যদি সাইট ম্যাপ থাকে তাহলে এই প্রত্যেকটা পোস্টের একটা আলাদা আলাদা কি হবে, একটা লিঙ্ক তৈরি হবে। আর যদি সাইট ম্যাপ না থাকে তাহলে আলাদা আলাদা কোনো লিঙ্ক তৈরি হবে না। তো যদি আপনি খুব কুইকলি কোনো লিঙ্কে র্যাঙ্ক করাতে চান তাহলে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইট ম্যাপ তৈরি করবেন দুইটা। প্রথমটা হচ্ছে লিখবেন sitemap.xml অথবা আপনি লিখতে পারেন, আমি যদি এটাকে হাইপেন দিয়ে একটু দূরে নিয়ে যাই, অথবা লিখতে পারেন পোস্ট। এটা তো ম্যান্ডেটরি, এটা লিখতেই হবে, এই সাইট ম্যাপটা তৈরি করতেই হবে। কিন্তু এই সাইট ম্যাপটা পোস্ট হাইপেন সাইট ম্যাপ এটা তৈরি করতে হয় না, এটা তৈরি করতে হয় না। এটা জাস্ট কি করতে হয়, এই সাইট ম্যাপটা সার্চ কনসোলের মধ্যে অ্যাড করে নিতে হয়। ধরুন আমি যদি একটা সার্চ কনসোল আপনাদেরকে দেখাই, আমি প্রথম থেকেই দেখাচ্ছি, তাহলে প্রথম কাজটা কি হবে একটু ভালোভাবে খেয়াল করুন। প্রথম থেকে আমি একটা করে দেখাচ্ছি। ওয়েবমাস্টার টুলসে সাবমিট করতে হবে। ধরুন ওয়েবমাস্টার টুলসে কিভাবে সাবমিট করতে হয়, আপনারা লিখবেন গুগল ওয়েবমাস্টার লিখলে হবে, ওয়েবমাস্টার টুলস এটা লিখবেন।
এখানে প্রথমে এখানে দেখেন গুগল সার্চ কনসোল আসছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্ট নাও ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটগুলো এখানে সাবমিট হয়ে গেছে। ধরুন আমার এই ওয়েবসাইটটা আমি জাস্ট একটা ডেমো পারপাসে ওপেন করেছিলাম। এখন এটা এখানে অ্যাড আছে কিনা আমি জানি না অবশ্য। আমি একটু দেখবো অ্যাড আছে কিনা। ওকে, এটা অ্যাড আছে তাই না? আচ্ছা, আমি এখানে এটাতে ক্লিক করলাম। এটা যদি অ্যাড না থাকে তাহলে কি করতে হবে? এখানে দেখেন অ্যাড প্রপার্টিতে গিয়ে আপনাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড প্রপার্টিতে গিয়ে আপনি যদি ডিএনএস এর মাধ্যমে সেট আপ করতে চান তাহলে এখান থেকে করবেন, আর যদি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান তাহলে এখান থেকে করবেন। আমি বলবো এখান থেকে করেন। ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর কন্টিনিউ দিয়ে একটা ফাইল ডাউনলোড করার অপশন আসবে, সেই ফাইলটা cPanel এর মধ্যে গিয়ে আপলোড করে দেবেন। এই প্রসেসটা আমি অন পেজে দেখিয়েছি, যে কারণে আমি দ্রুত বলতেছি। বুঝতে পারছেন আমার কথা? এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে সার্চ কনসোলে সাবমিট করে ফেলছি। 2 নম্বর কাজ ছিল কি? সাইট ম্যাপ গুলো তৈরি করা। তাহলে আমাকে এখানে সাইট ম্যাপের যে অপশন আছে এখানে আসবেন, তাহলে দেখেন সাইট ম্যাপ খুঁজে তৈরি করা আছে, দেখতেছেন sitemap.xml। এবার আপনি 2 নম্বর কাজ করবেন, আপনি সাইট ম্যাপ দুইটা তৈরি করবেন। একটা করবেন কি পোস্ট হাইপেন sitemap.xml, এটা দিয়ে এটা তৈরি করে সাবমিট দিয়ে দেবেন। একটা মিনিট, এইসব ইয়ের ক্ষেত্রে ওই ইয়েটা আসে না, অর্ধেক অংশটা আসে না, আপনাকে পুরোটাই আসলে করে নিতে হয়। তো এটাকে আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে এখানে দিচ্ছি, জাস্ট এখানে লিখে দিচ্ছি কি পোস্ট হাইপেন সাইটম্যাপ। দেখি নাই কিনা এটা, গট ইট, নিয়ে নিছে। এখানে কোন একটা এরর দেখাচ্ছে, সাইট ম্যাপ কুড নট বি রিড। আচ্ছা, ওয়ার্ড ব্লগস্পটের মধ্যে এই সাইট ম্যাপটা নিতে চাই না, যেটা আমি এখন তৈরি করেছি, কিন্তু এই সাইট ম্যাপটা কিন্তু আবার আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে নিয়ে নেবে। সাইট ম্যাপ যদি আমার ইয়ে হয়, ভুল হয়, আমি এটা ডিলিট করে দেব। ঠিক আছে, এবার আসেন, এখানে একটা পোস্ট আছে, এই ওয়েবসাইটে একটা পোস্ট আছে জাস্ট ডেমো পারপাসে। কোন পোস্টটা? এই পোস্টটা আছে। এখন এই পোস্টটা তো ইনডেক্স হয়নি, আপনারা তো সবাই দেখছেন এই পোস্টটা ইনডেক্স হয়নি। আমি এটা কিভাবে চেক করছি? লিংকটা কপি করে যখন আমি এখানে সার্চ দিছি তখন আমি কিন্তু দেখতে পাচ্ছি এই লিংকটা ইনডেক্স হয়নি। এখন আপনি করতে পারেন কি, এই লিংকটাকে কপি করা অবস্থায় সার্চ কনসোলে গিয়ে এবং সেই ওয়েবসাইটটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে অ্যাড্রেস বারটা আছে সেই অ্যাড্রেস বারে লিংকটা পেস্ট করে এন্টার দিবেন। তাহলে গুগল চেক করে দেখবে যে এটা কেন ইনডেক্স হয়নি। এই চেক করার কিন্তু সুযোগ আছে একটা। এ বলতেছে সাইট ম্যাপ এনে, সাইট ম্যাপ নাই, রেফারেন্স পেজ নাই, লাস্ট ক্রাউল, এটা গুগল ক্রাউল করছে না। আচ্ছা, এখানে যতগুলো কারণ আছে সবগুলোই দেখা যাচ্ছে কি অনেক প্রবলেম। তাহলে গুগলকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে তুমি এটা ইনডেক্স করে নাও। এটা ব্লগ স্পটের ক্ষেত্রে এই ফ্যাসিলিটি আছে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিলিটি নাই। যেহেতু আমার পোস্টের মধ্যে আহামরি কিছু নাই, সো আমি এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো না। আমার কথা বুঝতে পারছেন? এটুকু ক্লিয়ার হয়েছে? এটুকু প্রথমে ওয়েবমাস্টার টুলসে সাবমিট করতে হবে। সেকেন্ড হচ্ছে কি সাইট ম্যাপ এনশিওর করতে হবে, যেহেতু আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পোস্ট করি হচ্ছে ওয়ার্ডপ্রেসে। সো একটা হতে হবে sitemap.xml, আরটা হতে হবে পোস্ট হাইপেন sitemap.xml নামে দুইটা আপনার সাইট ম্যাপ তৈরি করে নেবেন। এটুকু ক্লিয়ার? এই জায়গায় একটা প্রশ্ন ছিল আমার গতকাল একটা মেল এসেছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাতে চাচ্ছিলাম আর কি। আগে প্রশ্নটা বলেন না, যদি আমি বুঝে ফেলি তাহলে তো। সেটা হচ্ছে যে আপনার মেলটা ছিল এরকম, ফিক্স কভারেজ এরিয়া ফিক্স করতে বলতেছিল আর কি। এরর দেখাচ্ছে আমার সাইড ম্যাপের ইয়াতে, ওয়ান কভারেজ ইস্যু দেখাচ্ছে আর কি। একটা দেখেন স্ক্রিনটা দেখেন। কভারেজ ইস্যু ডিটেক্টেড অন, এটা হচ্ছে আপনার সাইটে কি বলতেছে? ইস্যু সার্চ কনসার্ন হ্যাড
identified that your site clicks affected in on a word coverage issue. Error can prevent in your page for this. আপনি এটা ইয়াতে যান, সাইট ম্যাপে যান, এখানে এররটা কি পেয়েছে? নিচে আসেন। নো ইন্ডেক্স, আপনারগুলো কি ইন্ডেক্স হয় নাই না? পোস্ট গুলো কি ডেমো পোস্ট নাকি? হ্যাঁ ভাইয়া ডেমো পোস্ট ছিল, এই জন্য সম্ভবত। ডেমো পোস্ট গুলো চলে যাক, এটা এমনি ডিলিট করে দিলে এমনি ইস্যু গুলো থাকবে না। তারপরেও যদি থাকে, দেখেন এখানে কিন্তু মাঝে মধ্যে অনেক ধরনের ইস্যু আসবে সার্চ কনসোলে। যখনই কোনো ইস্যু আসবে তখন আপনাকে করতে হবে কি, সেই ইস্যুটা কপি করে এখানে থেকে, ধরুন এটা ইস্যু, এই ইস্যুটা কপি করে ইউটিউবে দিয়ে দেবেন। ইউটিউবে সাইট ম্যাপের উপর অনেকগুলো ইস্যু থাকে, যেমন এখানে একটু আগে আমরা দেখেন একটা সাইট ম্যাপ পাবলিশ করেছিলাম। ফর এক্সাম্পল এখানে একটা সাইট ম্যাপ, একটা ভুল অ্যাড্রেস দেই আমি, যেমন এটা কপি করে একটা ভুল কিছু দেই, এখানে কিছু প্যাচ আসবে, আমি দেখাই আপনাদেরকে। আমি যখন সাবমিট করব তখন আমার একটা ইস্যু আসবে, খেয়াল করিয়েন। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করা নাই। একটা মিনিট। জি দেখা যাচ্ছে, এখানে একটা ইস্যু দেখতেছেন, কোড নোট প্যাচ দেখতেছেন? কি ভাই দেখতে পাচ্ছি। জাস্ট আপনাকে করতে হবে কি, এইটাকে কপি করে ইউটিউবে দিয়ে দেবেন, জাস্ট এটা আপনি সলিউশন পেয়ে যাবেন। এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, সাইট ম্যাপ এরর 404। হ্যাঁ, যেটা আপনি জাস্ট HTML এরর 404 কি সমস্যা হয়েছে এখান থেকে এটা পড়ে সমাধান করতে পারলে তো পারলেন, অথবা এই জিনিসটা কপি করে ইউটিউবে দিয়ে দেন, অথবা এই জিনিসটা ইউটিউবে কপি করে দিয়ে দেন, আপনি সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের সমস্যা হতে পারে। এখানে 404 বলতে কি, এই ধরনের কোনো পেজ খুঁজে পাওয়া যায়নি, এই জন্য এটা সমস্যাটা দেখাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? তো যে সমস্যাটা হোক না কেন, জাস্ট একটু পুরোটা খুব কপি করে দিয়ে দেবেন, আহামরি করে। আর গুগল লিখে দিচ্ছে সমস্যাটা সেভাবে সমাধান করতে হবে, পাশে লিখে দেবে, আপনি জাস্ট গুগলের ইনস্ট্রাকশনটা ফলো করলেই হবে, ঝামেলা হবে না কোনো। বুঝতে পারছেন? জি ভাই। কারণ আলটিমেটলি আপনি এসইও থেকে তখনই রেজাল্ট পাবেন যখন আপনার লিঙ্কগুলো ইন্ডেক্স হবে। আর ইন্ডেক্স না হলে আপনি যতই এসইও করেন আহামরি কোনো কাজ হবে না, ইন্ডেক্স না হলে তো কোনো কাজই হবে না। 3 নাম্বার দেখেন, আমরা গুগল ওয়েবমাস্টার টুলস বা আদার ওয়েবমাস্টার টুলস সাবমিট করলাম, সাইট ম্যাপটাকে ঠিক করলাম, হ্যাঁ এটা গেল। এবার 3 নম্বরের কাজ হচ্ছে কি, সোশ্যাল সিগন্যাল। অনেক সময় সোশ্যাল সিগন্যাল ছাড়া আপনার লিঙ্কটা আপনার কি হতে চায় না, ইন্ডেক্স হতে চায় না, গুগল ইন্ডেক্স করতে চায়। গুগল চাই যে বিষয়টা আপনি ওয়েবসাইটে লিখেছেন সেটা নিয়ে মানুষ, সেই লিঙ্কটা নিয়ে মানুষ আপনার সোশ্যাল মিডিয়াতে কথা বলুক, আর সেই জিনিসটাকে বলা হয় মূলত সোশ্যাল সিগন্যাল। আমি যদি আপনাকে একটা ডেমো দেখাই, আমি যদি এই ওয়েবসাইটটার কথা চিন্তা করি, এই ওয়েবসাইটটা আমি ওয়েবসাইটটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিলাম। জাস্ট এটা লিখতে হবে সোশ্যাল সিগন্যাল চেকার বা চেক লিখলে হয়ে যাবে .com। এখানে লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দিয়ে চেক করবেন। তাহলে দেখেন এই ওয়েবসাইটটার কি পরিমাণ সোশ্যাল সিগন্যাল আছে। ফেসবুক থেকে কত আছে? 1100, পিন্টারেস্ট থেকে 2টা, লিঙ্কডইন থেকে কোনো সিগন্যাল সে এখনো পর্যন্ত পাইনি।
কিন্তু আমি যদি এর জায়গায় অন্য কোনো ওয়েবসাইটকে দেই, তাহলে সেই ওয়েবসাইটে কিন্তু সোশ্যাল সিগন্যাল তুলনামূলক কম হবে। কারণ এগুলোকে আমি সোশ্যাল মিডিয়াতে আসলে পাবলিসিটি করি নাই, কারণ এগুলো ডেমো পারপাসে স্টুডেন্টদেরকে দেখানোর জন্য এই সাইটগুলো খোলা। এটা কোনো সোশ্যাল সিগন্যাল নাই। সো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে সোশ্যাল সিগন্যালটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনি করবেন কি, যেই লিঙ্কটা ইন্ডেক্স হচ্ছে না, গুগল কিন্তু ম্যানুয়ালি ইন্ডেক্স দেয়। যদি দেখেন কোনো লিঙ্ক ইন্ডেক্স হচ্ছে না, তাহলে আপনি করবেন কি, এটাকে টুইটারে শেয়ার করবেন, এটাকে আপনি ফেসবুকে শেয়ার করবেন। এটাকে আপনি mix.com এ শেয়ার করবেন। এরকম কয়েকটা সাইটের মধ্যে আপনি কি করবেন, আরো শেয়ার করে দেবেন। আমাকে শোনা যাচ্ছে? ইলেকট্রিসিটি চলে গেছে, তো মোবাইল নেট দিয়ে আসতে হয়েছে আমাকে এখন, কারণ আমার আইপিএসটা নষ্ট হয়ে গেছে গতকালকে। সো এই জন্য আর ইয়ে থেকে ক্লাস করানো যাচ্ছে না আর কি। আগে তো আইপিএস কারেন্ট গেলে আগে খবর দিত না, আইপিএস থেকে ক্লাস চলতো, ইন্টারনেট সমস্যা হইতো না। এখন তো ইন্টারনেটও চলে যায়। আর আমাদের এখানকার মোবাইল নেটটা তো বুঝেননি আপনারা, কি অবস্থা রাঙামাটির। মনির ভাই, বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করতে পারি একটু? বলেন। জি, আমার হসপিটালের 3টা শাখা, বুঝছেন? এখন ফেসবুকে আমি 3টা কিভাবে করবো, অ্যাড্রেসিংটা কিভাবে করব পেজে? তিনটা শাখা, তিনটা শাখা লোকেশন কোথায়? মানে একই রোড, 3টা বিল্ডিং একই রোডেই, কিন্তু একটু জাস্ট হাউস নাম্বার ভিন্ন ভিন্ন আর কি। এটা কিভাবে অ্যাড্রেসিংটা করবো আর কি? সার্ভিস কি সেম নাকি ডিফারেন্ট সার্ভিস? একটা হলো কেবিন টাইপের কনসালটেশন সেন্টার, আর হলো ডায়াগনস্টিক সেন্টার, আর হলো মেবি রোগীর ওয়ার্ড, মানে ওখানে সবাই থাকে আর কি, মানে পেশেন্ট থাকে আর কি, বা ডাক্তার বসে আর কি, এরকম টাইপের 3টা বিল্ডিং। তিনটা বিল্ডিং কি জাস্ট পাশাপাশি লাগানো নাকি? না না না, লাগানো না। একটা হলো ওই মানে দূরত্ব আছে, ভালোই দূরত্ব আছে, কিন্তু রোড একই রোডেই, বেশি দূরত্ব না, মোটামুটি আমরা আমরা তো আসলে আমরা তো ঢাকা তো রোড চিন্তা করি না, আমরা তো এলাকা চিন্তা করি। আমি যদি আমাদের এলাকায় বলি, তাহলে একই এলাকাতে কিন্তু একটু দূরে দূরে আছে। হ্যাঁ, 1 মিনিটের হাঁটা আর কি, সবগুলোর মধ্যে 1 মিনিটের হাঁটা। সেক্ষেত্রে একটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, একটা তো ডাক্তার বসে, আরেকটা কি বলছেন? টেস্ট করে আর কি, এরকমই মেনলি। এখন তিনটার মেইন পয়েন্টটা কোথায়? মেন পয়েন্ট একটাই, কিভাবে বুঝে, মেন একটাই বিল্ডিং, কিন্তু বাকি দুইটা হলো আপনার টেস্ট, মানে ল্যাব ট্যাব আছে, আর মেন একটাই। ল্যাবগুলোতে আসলে কাউন্ট করা হবে না, কারণ মেন কোড থেকে আসলে আপনার কাস্টমারদেরকে মেন কোড থেকে সব জায়গায় পাঠাচ্ছেন, সেটাকে অ্যাড্রেসিং করবেন। প্রথম হয়েছে ওইটাই তো, মানে করবো ওইটারই অ্যাড্রেসিং দিব। ওইটাকে অ্যাড্রেসিং করবেন, মানে যে মেন যেখান থেকে আপনারা সব জায়গায় পাঠাচ্ছেন সেটাকে মূলত অ্যাড্রেসিং করবেন আর কি। মানে আমার মাল্টি অ্যাড্রেস দেওয়া লাগবে না, মাল্টি অ্যাড্রেস দিতে হবে না, মেন যেটা আছে সেটাকে অ্যাড্রেসিং করবেন। ওগুলো হচ্ছে এটা অফিস, কোনো সমস্যা নাই। শাখা, কোনো সমস্যা নেই। যদি শাখা হতে ভিন্ন অফিস হতো, মানে ধরুন এমন হতে হয় না, কারণ বাজার শাখা, গুলশান শাখা, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন আপনাকে পেজ করতে হইতো, ঠিকানা দিতে হইতো। কিন্তু এখানে তো তো আপনার একটা জায়গা থেকে সব জায়গায় পাঠাচ্ছেন, হয়তো বা আপনি পাঠাচ্ছেন টেস্ট করার জন্য কাউকে ওই জায়গায় পাঠাচ্ছেন, যে আপনি আমার ওই জায়গায় এততলায় গিয়ে বা পাশের বিল্ডিং এ গিয়ে আপনি টেস্ট করায় নেন, ওটা কোনো সমস্যা না। আপনি মেইন যেটা সেটাকে অ্যাড্রেসিং করবেন, বাকিগুলো না, ফ্যাক্টর না। ভাই বাকিগুলো ম্যাপে দিয়ে দিতে পারেন। আপনারা না, উনি বলতেছে ম্যাপে দিয়ে দেওয়ার জন্য। আপনাদের যদি ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনাদের যদি ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে এটাকে আলাদা আলাদা 3টা পেজ আপনারা করে, সেটাকে অ্যাবাউট আস দিয়ে, একটা পেজের মধ্যে অ্যাবাউট আস দিয়ে আলাদা ভাবে লিখে সেটাকে আলাদা ম্যাপিং করতে পারেন। আচ্ছা, জিএমবি তে এটা কিভাবে কি করব? জিএমবি তে মানে গুগল মাই বিজনেসে 3টা প্রতিষ্ঠানের কি হিসাব কি আলাদা হয় নাকি এক জায়গা থেকে হয়?
জিএমবি তে মেবি আপনার আলাদা। জেএমবিতে আপনাকে আলাদা করতে হবে, জেএমবিতে একসাথে করলে হবে না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জেএমবিতে যেহেতু আমি ম্যাপিং করার একটা বিষয় আছে, জেএমবিতে আমি আলাদা আলাদা করে করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে সোশ্যাল সিগন্যালটা এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ উইদাউট সোশ্যাল সিগন্যাল এটাকে আসলে করা যায় না। আর সবকিছুর মূল হচ্ছে, আমি যদি গুগলের একটা ক্রাইটেরিয়া আছে, বা আপনি যদি বলেন এটাকে স্ট্রাকচার আছে, মানে সার্চ ইঞ্জিনগুলোর একটা স্ট্রাকচার আছে, বা কন্টেন্টের একটা স্ট্রাকচার আছে। আপনি যদি কন্টেন্টের সেই স্ট্রাকচারটাকে ফলো করে যদি কন্টেন্টটাকে লিখেন, তাহলে এটা ইন্ডেক্স হবে। এগুলো তো অবশ্যই লাগবেই, এটা তো ম্যান্ডেটরি। এই দুইটা ম্যান্ডেটরি, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি নয়, এটা হলে পসিবিলিটি বেড়ে যাবে, এটাতে পসিবিলিটি বাড়বে, বাট ম্যান্ডেটরি নয়। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তো আমি এখানে এটাকে 3 নাম্বার না দিয়ে আমি এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নোট দিই, সেটা হচ্ছে আপনার কন্টেন্টটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হতে হবে। এটা মাথায় রাখবেন। আপনার কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি বলতে আমি বুঝাচ্ছি, কন্টেন্টটা হতে হবে ইউনিক, কন্টেন্টের গ্রামার ঠিক থাকতে হবে, কন্টেন্টের রিডেবিলিটি ঠিক থাকতে হবে, কন্টেন্টটার লেন্থ ভালো হতে হবে। ট্রাই করবেন 200 এর নিচে যেন কোনো কন্টেন্ট না হয়, 200 ওয়ার্ডের সেদিকে ট্রাই করবেন, কারণ 200 ওয়ার্ডের নিচে কন্টেন্টগুলো ইন্ডেক্স হতে একটু সময় নেয়, অনেক ক্ষেত্রে ইন্ডেক্স হয় না। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এসইও ফ্রেন্ডলি করতে হবে কন্টেন্টটাকে। এটা হচ্ছে মেইন নোট। মেইন নোটটা হচ্ছে কি এসইও ফ্রেন্ডলি করতে হবে। এসইও ফ্রেন্ডলি করার পরে এই দুইটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, আর এটা হচ্ছে অপশনাল, এটা হলে ভালো, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে স্প্যামিং করা যাবে না। স্প্যামিং বলতে অনেকে আছে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পোস্ট করে ফেলে, অনেকগুলো লিঙ্ক দিয়ে ফেলে। অনেকগুলো যখন লিঙ্ক দিয়ে ফেলবেন ওয়েবসাইটের মধ্যে, তখন দেখা যাবে কি আপনার ওয়েবসাইটের স্প্যামিং স্কোরটা অনেক বেড়ে যাবে। আর স্প্যামিং স্কোরটা যখন ওয়েবসাইটে বেড়ে যায়, আলটিমেটলি তখন সেটা দেখা যায় কি, ওকে, স্প্যামিং স্কোরটা বেড়ে গেলে আলটিমেটলি দেখা যায় কি, গুগল চিন্তা করে এই ব্যক্তি এই ওয়েবসাইটটাকে স্প্যামিং করছে, আমি এই ওয়েবসাইটটা আর ইন্ডেক্স করবো না। এটা এমনও হতে পারে, গুগল আপনাকে প্যারান্টিও দিতে পারে। সো এদিকে একটু নজর রাখতে হবে, যাতে করে স্প্যামিং জিনিসটা আপনার এখানে না হয়। স্প্যামিং স্কোরটা সবসময় চেক করে করে রাখতে হবে, বুঝতে পারছেন? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি স্প্যামিং স্কোর কিভাবে চেক করব? আপনি যখন আপনার সাইটের যাবতীয় সকল বিষয়গুলো চেক করবেন, তখন কিন্তু আপনি স্প্যামিং স্কোরটা পেয়ে যাবেন। তো স্প্যামিং স্কোর বা আমার ওয়েবসাইটে কি কি ফল্ট আছে, কি কি ভুল ত্রুটি আছে, হ্যাঁ, এই বিষয়গুলো বের করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হয়। সেই কাজটাকে মূলত বলা হয় এসইও অডিট, যেটা আমি এখন দেখাবো। এখন আপনারা আগে আমাকে বলেন যে ইন্ডেক্সিং এর যে নোটগুলো আমি আলোচনা করেছি, এগুলো বুঝতে পারছেন আপনারা? ইন্ডেক্সিং এর নোটগুলো বুঝতে পারছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? বুঝতে পেরেছি ভাইয়া। ওকে, তাহলে আমি আবার দেখাবো অডিটটা। কারণ হচ্ছে কি, অনেক সময় আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু ফল্ট থাকে। যেমন আপনার ওয়েবসাইটে হেডিং এর ফল্ট থাকতে পারে, আপনার ওয়েবসাইটে বিভিন্ন ফল্ট থাকে। এই ফল্ট গুলোর কারণে কিন্তু আমাদের ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করে না। তো এই ফল্ট গুলো কিভাবে আপনারা, এটা আমি সেভ করে নিলাম, ফল্ট গুলো আপনার অডিটের মাধ্যমে বের করতে পারেন। যেমন দেখেন, আপনারা তো যারা এখানে আছেন সবাই কিন্তু অডিট বুঝেন না? সবাই অডিট এমনি বেসিক্যালি এসইও বাদ দেন, এমনি অডিট তো বুঝেন, অফিসিয়ালি অডিট হয় না? অফিসিয়ালি অডিটটা তো বুঝেন আপনারা সবাই, প্রত্যেকটা অফিসে কিন্তু অডিট হয়, সেটা সরকারি হোক বেসরকারি হোক। বুঝেন আপনারা এটা? ভাই কোনো কিছু তদারকি করা এরকম টাইপের কিছু নাকি? মানে আমি হ্যাঁ, অডিট এরকম আর কি, যে আমাদের আয় ব্যয় কেমন হলো, ব্যয় কেমন হলো, হিসাবটা ঠিক মতো আছে কিনা, আমরা কি রিটার্ন দাখিল করেছে কিনা, সব কাগজপত্র গুছিয়ে রাখা, হ্যাঁ, এরকম আর কি। জি, বুঝতে পারছি। এটা করার মূল উদ্দেশ্যটা থাকে এরকম, যে আমি এই বছরের হিসাবটা এই বছর ক্লোজ করে ফেলা, যে আমার কেমন ইনকাম আসলো, আমার কেমন খরচ হলো, আমি রিটার্নের কাগজপত্র ঠিকভাবে ঠিক করলাম কিনা, গভর্নমেন্টকে ঠিকভাবে কর দিলাম কিনা, আমার এমপ্লয়ীদের স্যালারি ক্লিয়ার হলো কিনা, আমি যে বিজনেসটা রান করে যাচ্ছি বা প্রতিষ্ঠানটা চালাচ্ছি, সেই প্রতিষ্ঠানের কোথায় কোথায় আমার ভুল হয়েছে, সেই ভুলগুলো যেন নেক্সট ইয়ার না হয়, সেটার জন্য আমার কি করণীয়, এটাই হচ্ছে মূলত অডিট। বুঝতে পারছেন? ঠিক একই রকম ভাবে
এই অডিটটা যেমন অফিসিয়ালি যেরকম চিন্তা করতেছেন ঠিক একই রকম ভাবে একটা ওয়েবসাইটের উপরে কিন্তু দীর্ঘদিন কাজ করার পরে এমন না যে একটা ওয়েবসাইট আজকে করছেন আজকে থেকে অডিট করতে পারবেন না। দীর্ঘদিন কাজ করার পরে একটা ওয়েবসাইটের কিন্তু অডিট করার প্রয়োজন পড়ে। দীর্ঘদিন কাজ করলে একটা ওয়েবসাইটের অডিট করার প্রয়োজন, কারণ সেখানে অনেকগুলো পোস্ট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আপনার ভুল ত্রুটি কি কি আছে সবকিছু কিন্তু অডিটের মাধ্যমে খুঁজে বের করতে হয়। তা আসলে আমরা একটা ওয়েবসাইট অডিট দেখি, ধরুন আমরা এই ওয়েবসাইটের অডিট করবো, এই ওয়েবসাইটটা ওকে এসই অডিট বলে। তো অডিট করার জন্য বেশ কিছু টুলস আছে, প্রিমিয়াম টুলস আছে, ফ্রি টুলস আছে। তো আমরা এখানে আজকে দুইটা টুলস ইউজ করে দেখি। একটা হচ্ছে উবার সাজেস্ট, আমরা ইউজ করে দেখবো যে কেমন কাজ করে। এখানে কারেন্টের প্রবলেম খুব বেশি, কোথায় যা আছি আমরা। আপনারা অনেক ভালো আছেন, আপনাদের অন্তপক্ষে মোবাইল নেটটা অনেক ফাস্ট, আমাদের মোবাইল নেটটা অনেক স্লো। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি দেখা যাচ্ছে। আইপিএস ছিল এতদিন, এর কারেন্টের কষ্টটা বুঝতে পারিনি। আইপিএস নষ্ট হওয়ার পর থেকে বুঝতেছি যে আসলে তার এটা বোঝা যাচ্ছে ভালোভাবে। ল্যাপটপটা ব্যাকআপ বেশিক্ষণ দেয় না, হাফ এন আওয়ার 40 মিনিটের মধ্যে ব্যাকআপ দেয়। ওকে, তাহলে আমরা যেটার অডিট করব সেই ওয়েবসাইটটার লিংকটা আমরা কপি করব। ধরুন আমি এই ওয়েবসাইটের অডিট করব, ওকে। ধরুন এটা আপনার ওয়েবসাইট, হ্যাঁ, এটাকে আপনি অডিট করবেন। তাহলে কি করতে হবে, বেশি আপনাকে কষ্ট করতে হবে না, ও যা করার ও করবে। আপনি এখানে এসইও অ্যানালিটিক্স অ্যানালাইজারে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ডোমেনটা আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে সার্চে ক্লিক করবেন। অপেক্ষা করতে হবে 10 থেকে 15 মিনিট লাগবে, সে আপনাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে অডিট করে দেবে। সে 10 থেকে 15 মিনিট বলে, আর তাহলে 5 মিনিটের বেশি লাগার তো কথা না, 5 মিনিটের মধ্যে অডিট করে দেওয়ার কথা। আমরা মজে যাই, দেখি মজে অডিট করা যায় কিনা। এটা হয়ে আপনাকে একটা রিপোর্ট দেবে, একটু সময় লাগবে। এখান থেকেও দিতে পারি আমি চাইলে, কিন্তু এখান থেকেও প্রো থেকেও, এখান থেকে অন ড্রিপ কাউল মনে হয় কিওয়ার্ড। ঠিক আছে, যেখান থেকে ঠিক আছে, ওইখান থেকেও দেওয়া যাবে। এই অপশনটা অন অন ডিপেন্ড, এটা অপশনটা এখানেও আছে। ইন দ্য প্রসেসিং আছে, হ্যাঁ, এটা প্রসেস করবে, এটা পুরোটা একদম ডিপ ক্রাউলিং করবে, ক্রাউলিং করে আমাকে একটা রিপোর্ট দেবে। দেখি কি ক্রাউল করে, দুইটাই ক্রাউলিং চলতেছে। এটা ক্রাউলিং হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে করতে পারেন। আমি
আনসার করার ট্রাই করবো এসইও নিয়ে। যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু আমরা এখন এসইওর উপরই কাজ করতেছি, আজকে এসইওর উপর ফিনিশিং করাবো। আজকে কালকে এসইও নিয়ে কোনো কথা বলবো না, কালকে সোশ্যাল মিডিয়া নিয়ে টুকটাক আলোচনা করবো, দেন আমরা কাজ শেষ করে দিব। বিদায় টিদায় একটা বিষয় আছে আপনাদেরকে, আপনাদের কথা শুনবো, কি হয়েছে না হয়েছে জানার চেষ্টা করবো। এলইডিবির মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হলো, সেই সম্পর্কটাকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে ভাববো। দেখি বলেন, কোনো প্রশ্ন টশ্ন থাকলে বলেন। এরা এদের কাজ করুক, এদেরকে একটু সময় দিতে হবে, 5-7 মিনিট সময় লাগবে এদের। এরা মোটামুটি করা শুরু করছে, কিছু 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 রেজাল্ট দেওয়া শুরু করছে। হ্যাঁ, এখনো পুরোপুরি দিতে পারে না, কারণ এটা অন দা প্রসেস। এই রেজাল্টটা কিছুক্ষণ পর চেঞ্জ হবে, সে এখন এগুলো দেখে লাভ হবে না, এগুলো কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে যাবে। ওকে, কারণ এটা পুরোপুরি এখনো শেষ হয়নি, পুরোপুরি শেষ হলে এখানে ফিনিশ আসবে। হ্যাঁ, কারণ এই রেজাল্টটা কিছুক্ষণ পর চেঞ্জ হতে থাকবে। ভাই ফাইবারে গতকালকের একটা মেসেজ আসছিল, ওটার মানে রেসপন্স করতে দেরি হয়েছে। এর আগেও কয়েকটা আসছিল, রেসপন্সে দেরি হয়েছে। এখন যে রেসপন্স টাইমটা বেড়ে গেছে, এটা কি মানে খুব বেশি কোনো প্রবলেম? কয় ঘন্টা হয়েছে রেসপন্স টাইম? 4 ঘন্টা। বায়ার কয়জন, মোট কয়জন বায়ার নক করছিল? 4 জন। 4 জন। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, গ্রুপে যারা আছে, ধরুন 5-6 জনের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, তাদেরকে বলবেন যে এজ এ বায়ার মোডে আপনাকে যেন নক দেয়। তারা যদি আপনাকে নক দেয়, আপনি সাথে সাথে রিপ্লাই দেবেন। তারা বললো যে এই কাজটা তুমি তারা যে কোনো একটা প্রশ্ন করলো আর কি, এই কাজটা তুমি করতে পারবা কিনা, ইংলিশে লিখে দিল। আপনি বললেন যে হ্যাঁ, এটা আমি খুব ইজিলি করতে পারবো, শেষ, কনভারসেশন শেষ। এরকম 5-6 জনের সাথে যখন আপনি কনভারসেশন করবেন, দেখবেন এটা 2-3 দিনের মধ্যে আবার এটা স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গ্রুপে থাকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু ভাই গ্রুপে ইউনিটিটা নাই মনে হয়, এই ইউনিটিটা নাই মনে হয় গ্রুপের সবার মধ্যে। এটা মনে করেন এখানে সিআর আছে কিনা তাও তো জানি না। সিআর আছেন? ছিল আগে ভাইয়া, রেগুলার মিটিং হইতো, আসলে এটা স্পয়েল হয়ে গেছে, ক্লাস গ্যাপ ট্যাপ সব টপ মিলে। এই গ্রুপ ছিল, ফেসবুক পেজ ছিল, রাতে 12টার দিকে রেগুলার মিটিং হইতো, 12টা 1টা 2টা পর্যন্ত মিটিং হচ্ছে। প্রথম একটু জোশ থাকে, কিন্তু এই যে জোশটা শুধু কয়েকদিনের জন্য দেখালে হয় না, এটা আসলে কন্টিনিউয়াস জোশটা প্রসেস। অনেকদিনই ছিল, কিন্তু মাঝখানে আসলে অনেকটা গ্যাপ হয়েছে, তো যার কারণে এরকমটা হয়েছে। ওই মানে আমার গেট টুগেদার হয়েছে ওই আপনার হাতির ঝিলে, তাই নাকি? আপনারা খুব ভালো কাজ করছেন। শুক্রবারে রেগুলার হইতো, মানে গেট টুগেদার। আবার হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার যখন যে সময় পাই মিটিং হতো, 3 করে দিয়ে। এখন তো মানে মাঝখানে ভাটা হওয়াতে আসলে অনেক এরকম হয়ে গেছে। বুঝতে পারছি। ঠিক আছে, আমি আসতেছি, আমার জন্য একটা গেট টুগেদার রেডি করে রাখেন। বের করবো ইনশাল্লাহ। রেডি করে রাখেন। আমার ডেটটা এখন ফিক্স করতে পারতেছি না, কারণ আমার সিলেটে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, তো প্রোগ্রামের ডেটটা এখন ফিক্সড হয়নি। তো মেবি আজকে রাত্রে ফিক্সড হতে পারে, দেন আজকে বা কালকে ডেটটা ফিক্সড হবে। ওই প্রোগ্রামের ডেটটা ফিক্সড হলে আমি তার 2 দিন আগে ঢাকা আসবো আর কি, একদিন আগে আমি সিলেট পৌঁছাবো। আমাদের গ্রুপে একটু জানাবেন অবশ্যই। হ্যাঁ, সব গ্রুপে একই মেসেজ আমি লিখে দেবো, সব গ্রুপে কপি পেস্ট করে দেবো। প্রতিটা গ্রুপ থেকে আমি একজন করে স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করে আমি একটা আলাদা গ্রুপ করে দেবো। আপনারা কনভারসেশন করে শিডিউলটা আপনারা ফিক্সিং করবেন। হ্যাঁ, আমি প্রত্যেকটা গ্রুপ থেকে 1-2জনকে নিয়ে আমি একটা আলাদা গ্রুপে এনে দেবো। আপনারা নিজেদের মধ্যে ডিসকাশন করে আপনারা একটা ডেট ফিক্স করবেন। কিসের প্রোগ্রাম হবে সিলেটে? না, কিসের প্রোগ্রাম হবে ভাই? কোথায়? মানে যে প্রোগ্রামের কথা বলতেছেন? না, আমি ঢাকা আসবো এই মাসেই মাঝামাঝি সময়ে, ধরেন 14-15 তারিখ বা 18-19 তারিখ এরকম আসবো। তো আসলে যদি চান আপনারা দেখা করতে পারেন, সেক্ষেত্রে আমি মেসেজ দিয়ে দেবো আমি আসতেছি, আপনারা চাইলে দেখা করতে পারেন। তো আমি যারা এখানে সিআর আছেন তাদেরকে আমি একটা আলাদা গ্রুপে নিয়ে যাব, মানে আমি কোথায় যাচ্ছি কি করতেছি সেখানে সব অ্যাক্টিভিটিস গুলো থাকবে। আপনারা আপনাদের সময় মতো সেখানে
মানে জয়েন করতে পারেন, দেখা করতে পারেন, এটাই, আর কোনো ইস্যু না। স্যার যাই এটা কোনো ম্যান্ডেটরি কোনো ইস্যু না। স্যার যাই করেন শুক্রবারই করেন প্লিজ। এখন দেখা যাক, আমি তো আসতে বৃহস্পতিবার দিন, দেখা যাক বৃহস্পতিবার দিন বিকালে কিছু দেখা হবে। হয়তো বা শুক্রবার আমি দুপুর পর্যন্ত থাকবো। শুক্রবার দুপুর পর্যন্ত থাকবো, কারণ দুপুরের পরে আমি চলে যাবো। এখন ঠিক ফিক্স না, এখন ডেটটা নির্ভর করতেছে সিলেটের এদের উপরে, এরা কি প্রোগ্রেস দেখতে হবে আগে। আমি ঢাকা হয়ে আবার সিলেট যাবো, তো ওই জন্য এখন সিলেটের প্রোগ্রামটা এখন ওরা সেট করতে পারেনি। সিলেট একটা বড় প্রোগ্রাম হবে, ওরা সেট করতে পারেনি এখনো। তা আমার কলিগের একটা ল্যাব উদ্বোধন করতে হবে, তো এখানে অনেক গেস্ট থাকবে, যে আমিও গেস্ট হিসেবে অ্যাটেন্ড থাকবো আর কি। ওকে, আল্লাহ জানে এগুলো হয়েছে কিনা। অন প্রসেস, সময় লাগে, কারণ আসলে হুট করে রেজাল্ট দিতে পারবে না, তারা পুরো ওয়েবসাইটটাকে রিড করবে। এখন ওয়েবসাইটের সাইজ বড় হলে এটা সময় বেশি লাগে, ওয়েবসাইটের সাইজ যদি ছোট হয় সময় কম লাগে। এটা কিন্তু দেখেন এখনো কিন্তু ক্রাউডিং চলতেছে, তাই না? দেখছেন রেজাল্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, দেখতেছেন রেজাল্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হয়ে গেল, আমি কি ক্লিক করে দিলাম, ভুল জায়গায় ক্লিক করলাম নাকি? ট্রাফিক ওভারভিউ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক জায়গায় আছে। তার মানে সে এটাকে কি করতেছে, চেক করতেছে, এটা আরো কিছু বাকি থাকতে পারে, হুট করে দিয়ে দিছে। এখনো সময় বাকি আছে, দেখি পুরোপুরি হয়নি এটা এখন। আমার ডোমেন স্কোর কত দেখাচ্ছে, অন পেজ স্কোর কত দেখাচ্ছে? 56। তারপর অন পেজ আরো ইমপ্রুভমেন্ট দরকার আছে না, দেখতেছেন? এটা তো অন পেজ ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা আপনি দেখলে বুঝবেন। এখানে লেখছে 56, অন পেজ হচ্ছে 56। তার মানে আপনি এটা দেখলে ইজিলি বুঝে ফেলবেন এখানে কি আরো ইমপ্রুভমেন্টের দরকার আছে নাকি নাই, আপনারাই বলেন। কারণ এই যে পয়েন্টগুলো যত বেশি হবে তত ভালো, কারণ অফ পেজটা আপনার হাতে নাই, কিন্তু অন পেজটা তো আপনার হাতে আছে, এটাকে ইমপ্রুভমেন্ট করার সুযোগ আপনার কাছে আছে। অফ পেজটা ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে অনেক কষ্ট করতে হয়, ব্যাকলিঙ্ক করতে হয়, লিঙ্ক নিয়ে আসতে হয়, অনেক ঝামেলা। কিন্তু এই অন পেজটা ইমপ্রুভমেন্ট কিন্তু আপনারা নিজেরা করতে পারেন। এখনো পুরোপুরি হয় নাই, ক্রাউলিং হয় নাই, যে কারণে দেখাচ্ছে না, এটা অন দা প্রসেসে আছে। আপনাকে বলে দেবে কয়টা এরর, এটা আপনি দেখলে বুঝবেন, আপনার করণীয় কি আপনি ইজিলি বুঝতে পারবেন। এটা প্রসেস, এটা এখন হবে বলে মনে হয়, এটা সময় লাগে, দেখা যায় কি 2-1 ঘন্টা সময় লাগতে পারে। ওকে, ও করুক, অন দা প্রসেসিং করুক। কোনটা? কোন কিসের রিসোর্স বলেন আমাকে? ওটা তো আমি 1 তারিখ যেটা দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিছি, 1 তারিখ যেটা দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিছিলাম তো। 1 তারিখ যেটা দেওয়ার কথা ছিল ওটা দিয়ে দিছিলাম তো। আমি কি দিছি কিনা তাও তো মনে নাই। আমি আপনাদেরকে মস ওভারসাইজ দেন নাই তো, দিয়ে দিয়েছি তো। না ভাই ওটার কথা বলেন নাই তো, আরেকটা আছে তো, ওই যে ফুটেজ ডাউনলোড করার তারপর প্রেজেন্টেশন, ওইটার কথা বলছিলেন সম্ভবত। ফুটেজ, ওই যে ইনভার্টো নাকি ইনভার্টার দিছিলাম তো সেদিন, দিনে আপনাদেরকে ইনভার্টার দিছি, আপনি মনে করে দেখেন। দিয়ে দিয়েছেন ভাই, ইনভার্টার দিছি তো, আমি তো কাউকে তো ইয়ে করতে পারবো না, ইনভার্টার দিছি। আমার কাছে এখনো মনে আছে ইনভার্টার দিছি আমি। ভাই এখন আরেকবার একটু দেয়া ওটা যায়? আমি 31 তারিখ, আমার কাছে যতটুকু মনে পড়ে আমি এটা 31 তারিখে দিয়ে দিছি।
আমার যতটুকু মনে পড়তেছে আমি 31 তারিখ দিছি এটা। আপনাদের কাছে লিঙ্কটা আসে না, শেয়ার করে দেন, একটু চ্যাটে দেন। আমি ক্লাসের মধ্যে দু একজনকে আমি মনে করেও দিছিলাম এটা কিভাবে অ্যাপ্রুভাল করতে হয়। এটা 1 সপ্তাহের গ্যারান্টি দিছিলাম আর কি আমি। ওই যাওয়ার তো কথা। কি বলে নিজে নিজে চালাইছে বুঝছো, আমি গাড়িটা আমি তাড়াতাড়ি বন্ধ করে দিছি যে এর জন্য আমি কাঁদতেছি ওগুলো চালাই রাখতে। গাড়ি চালালে আমি ক্লাস করবো কারণ এটা বুঝাবে কেউ নেই, বুঝাবো বুঝে উল্টে দিচ্ছে কারেন্টে যা করতেছে। আমার তো নেটে গেছে, মোবাইল নেটও চলে গেছে মনে হয়। আপনাকে লিঙ্কটা কেউ দিছেন ওনাকে? আপনাদের কাছে থাকলে ড্রাইভ লিঙ্কটা একটু দিয়ে দেন, আমাকে অনেক খুঁজতে হবে কোথায় রাখছি। এটা আমি কোন মেইলে রাখছি তাও তো মনে করতে পারছি না। ভাই একজন একটা লিংক শেয়ার করছে কিন্তু অ্যাক্সেস ডিনাইড লেখা আসছে। কোথায় অ্যাক্সেস? অ্যাক্সেস তো দেওয়া আছে মনে হয়। অ্যাক্সেস ডিনাইড না তো, এটা তো ওপেন হচ্ছে, অ্যাক্সেস চাচ্ছে না তো। ভাই প্রথম যে লিংকটা দিছিল ওইটা, দ্বিতীয়টা পরেরটা দেখেন। হ্যাঁ দেখছি, ওটা ঠিক আছে। হ্যাঁ সময় লাগবে এটা অনেক। লেখছে 10 মিনিট, সময় নেই, সময় লাগবে। করে বের করবো, আমি অতটুকু নিয়ে আলোচনা করি। হয়তো আপনার অন পেজ 6 ট্রাফিক এত অর্গানিক কিওয়ার্ড, এতগুলো কিওয়ার্ড আছে, এতগুলো
তারপরে এখানে দেখেন এরর আসছে কিছু, আমি যখন ক্লিক করি কেন চালাইছে এটা? খুঁজেও পাচ্ছি না। আমি করছি ও নিজে নিজে চালাইছে, খুঁজেও পাচ্ছি না। অফ করে সেটা জ্বালা বুঝছেন। ওকে এর মধ্যে কারেন্ট চলে গেছে, ঝামেলা বেড়ে গেছে। যতটুকু ইস্যু বেড়েছে এতটুকু নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। দেখেন এটা দেখাচ্ছে না আসলে, নেট অনেক স্লো তো, যে কারণে আসলে আমি কোন যে করবো সেটাও কুল করতে পারতেছি না। কারেন্ট গেলে সমস্যা করে। একে তো কারেন্ট গেছে, ওয়াইফাই গেছে, নেট হয়ে গেছে। এখন বলেন কোনটা কিভাবে কাজ করবো? কারণ হচ্ছে এগুলোর তো ক্রাউলিং করার জন্য স্পিড দরকার, তাই না? এতে বুস্টই করতে পারতেছে না। এখন একটু বড় দেখা যাবে কি আবার ইয়াটা অফ হয়ে যাবে, সময় নিচ্ছে, কারণ এগুলোতে এখানে আসেন এই ইস্যুগুলো কি কি আসে। ইস্যুগুলো হচ্ছে অন পেজ বলতে আপনারা তো সবাই জানেন অন পেজ বলতে কি বোঝায়। এটাও চলে গেছে, দেখি অন পেজের অনেকগুলো পয়েন্ট থাকে, আলোচনা করেছিলাম আমি। সেখানের মধ্যে হচ্ছে আপনার প্রত্যেকটা পেজের ম্যাটার ট্যাগ গুলো তারা চেক করবে, ম্যাটার ট্যাগ থাকতে পারে, আপনি চেক করার চেষ্টা করবেন যখন প্রত্যেকটা পেজের ম্যাটার ট্যাগটা ঠিক রাখার জন্য। তারপরে এরপরে আপনার দেখে ম্যাটার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, আর হচ্ছে কিওয়ার্ডটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মানে কিওয়ার্ডের উপর বেস করে কন্টেন্টের লেন্থ যেন বড় হয়, কন্টেন্টটার জন্য এসইও ফ্রেন্ডলি হয়, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং ম্যাটার ট্যাগ যেন থাকে সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ম্যাটার ট্যাগও থাকতে হবে এবং কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার অনলাইন এই যে অন পেজ স্কোরটা কিন্তু ঠিক থাকবে। আদারওয়াইজ অন পেজ স্কোরটা কিন্তু কমে যাবে। ঠিক রাখার জন্য আমি আবার বলতেছি, আপনার ম্যাটার ট্যাগটা ঠিক রাখতে হবে এবং আপনার কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হতে হবে এবং লং কন্টেন্ট হতে হবে। এই দুইটা জিনিস ঠিক থাকলে অন পেজ স্কোর ঠিক থাকবে। এরপর অন পেজের মধ্যে আরেকটা ইস্যু থাকে, সেটা হচ্ছে কি আপনার হোস্টিং। একটা ওয়েবসাইটকে নষ্ট করার হোস্টিং এনাফ, বুঝতে পারছেন? আমরা অনেক সময় করি কি চিপ হোস্টিং ইউজ করি। এই চিপ হোস্টিং গুলো আমাদের আসলে যতটুকু না টাকা বাঁচাচ্ছে তার বেশি কিন্তু ক্ষতি করতেছে। কারণ ওয়েবসাইটটা করার আলটিমেট উদ্দেশ্য কিন্তু একটাই, যে এটাকে র্যাঙ্ক করা, ঠিক কিনা? আলটিমেট উদ্দেশ্য কি আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক করা, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা, কিন্তু করতে পারি না। মেন কারণ হচ্ছে হোস্টিং। কারণ দেখা যায় কি আপনার হোস্টিংটা যখন তখন ডাউন হয়ে যাচ্ছে, আপনার হোস্টিংটা স্লো হয়ে যাচ্ছে, 25-30 জন একসাথে ভিজিট করলে আপনার হোস্টিংটা ডাউন হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। এই কারণটা গুগল কিন্তু সলভ করে। গুগল যখনই দেখবে আপনার ওয়েবসাইটটা ভিজিটররা লোড নিতে পারতেছে না, 100 জন একসাথে ঢুকতে পারতেছে না, আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাচ্ছে, তখন গুগল চিন্তা করবে এর ক্যাপাসিটি এত বেশি না, একে র্যাঙ্কিং দেওয়া যাবে না। কারণ একে বেশি ভিজিটর দিলে এই ভিজিটরের চাপ নিতে পারবে না, একে ভিজিটর দেওয়া যাবে না। হোস্টিংটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরপরে আপনাকে দেখতে হবে যে আপনার ডিজাইনটা, যেটাকে কাস্টমাইজেশন বলি আমরা, থিম কাস্টমাইজেশন। অনেক সময় আমাদের থিম কাস্টমাইজেশনটা ভালো হয় না, যে থিম কাস্টমাইজেশন ভালো না হওয়ার কারণে আপনার ওয়েবসাইটটা স্কোরটা কমে যেতে পারে। এসইও অডিটের মধ্যে দেখবেন আপনারা যে আপনার ওয়েবসাইটের হোস্টিংটা কিন্তু একটা বড় ইস্যু। এটা যদি হয়ে যেত আমি আপনাকে দেখাতে পারতাম। হোস্টিং ইস্যুটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। অনেক সময় হোস্টিং ইস্যুর কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করে না। এদিকে আসে কিনা দেখি। নেটওয়ার্ক যে কথা যে শুনতেছেন এটা তো অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, কথা তো শোনা যাওয়ার কথা না। দেখি আসে কিনা, কিভাবে যে ক্লাস করাবো। ওকে, যতটুকু আসে ততটুকু দেখাচ্ছি। দেখেন আর ক্লিক করবো না কোথাও। এখানে যদি একটু আসি, দেখেন ডেস্কটপে এটা স্পিড নিচ্ছে 3 সেকেন্ড। কারণ এখানে কিন্তু এটা কিন্তু অডিটর অবজারভেশনের একটা বিষয়। কোথায় এররটা কোথায় আসতেছে? স্পিড ইন্ডেক্সের মধ্যে। তাহলে এই জিনিসগুলো এখানে সময় একটু বেশি লাগতেছে। কারণ এটা যদি 3 সেকেন্ড পর্যন্ত হয় তাহলে ভালো, এটা কিন্তু আপনার 3 সেকেন্ডের চেয়ে বেশি হয়ে যাচ্ছে।
দেখতেছেন 3 সেকেন্ডের চেয়ে বেশি সময় নিচ্ছে না সে, একটা জায়গাতে সময় নিচ্ছে 3 সেকেন্ড হচ্ছে প্রায় 4 সেকেন্ড সময় নিচ্ছে। সো এটা 3 সেকেন্ড পর্যন্ত হলে এক্সেলেন্ট ডেস্কটপ থেকে, আর মোবাইল থেকে যদি আপনার 3 সেকেন্ড পর্যন্ত হয় এক্সেলেন্ট, কিন্তু আপনার মোবাইলে সময় লাগতেছে কতক্ষণ? 8 সেকেন্ড। তাহলে এটা কি ভালো নাকি খারাপ বলেন? খারাপ। তো ইস্যুগুলো কি কি দেখেন, ইস্যুগুলো কি দেখা লেখা আছে। আমিও আপনি হয়তো বা এটা বুঝবো না, যারা ওয়েব ডেভেলপার বা যারা হোস্টিং নিয়ে কাজ করে তাদেরকে যদি আপনি আলোচনা করেন এই জিনিসটা কি, এটা কিভাবে সলভ করা যায়, তারা কিন্তু আপনাকে সলভ করে দিবে। এই অপশনটা এখন আসতেছে না। তো এই স্পিডের বিষয়টা, সাইড স্পিডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ব্রোকেন লিঙ্ক, যেমন 2টা ব্রোকেন লিঙ্ক পাওয়া গেছে। ব্রোকেন লিঙ্ক মানে যে লিঙ্কগুলো যেখানে পোস্ট আছে কিন্তু এই লিঙ্কটা এখন শো করতেছে না, তাহলে আপনাকে এই কেন শো করতেছে না ইস্যুটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করে বের করতে হবে এবং আপনার ব্রোকেন লিঙ্কগুলো ঠিক করতে হবে। আপনার জন্য ওয়ার্নিং আছে কয়টা? 276টা ওয়ার্নিং আছে, তার মানে 276টা আপনার ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে। এরর আছে আপনার 59টা, তার মানে এখানে ক্লিক করলে আমাকে বলে দেবে যে এররটা কোথায় কোথায় আছে এবং এই এরর গুলো কিভাবে সলভ করব, সেই সলভনেসটাও কিন্তু আমার কাছে লেখা থাকবে। তো বাইরেরা জানতে চায় যে আমার ওয়েবসাইট অনেকদিন ধরে চালাচ্ছি, আমার ওয়েবসাইটটা সমস্যা একটা কি, এটা র্যাঙ্ক করতেছে না, তখন আপনি কি করবেন? এটাকে একটা অডিট করবেন। এটা অডিটের মধ্যে বলা থাকবে যে কোথায় কোথায় আপনার ফল্ট আছে, এটা ইজিলি বের করা থাকবে। এখানে এররে বলা থাকবে, ওয়ার্নিং এ বলা থাকবে, আপনার ওয়েবসাইটটা কি করলে আপনার ওয়েবসাইটটা আরো ইমপ্রুভমেন্ট করবে সেটাও এই রিকমেন্ডেশনের মধ্যে এখানে লেখা থাকবে। বুঝতে পারছেন? এটা অডিটটা কমপ্লিট হলে হয়তো আমরা দেখাতে পারতাম, যেহেতু অডিটটা কমপ্লিট হচ্ছে না, সো যে কারণে আমরা দেখাতে পারছি না। বুঝতে পারছেন আমার কথা? অডিটটা আনকমপ্লিট বলে দেখানো যাচ্ছে না, এটাও তো আনকমপ্লিট, এটাও সময় লাগবে। এটুকু ক্লিয়ার কিনা? আমি নেক্সট ক্লাসে হয়তো অডিটটা কমপ্লিট হওয়ার পর দেখাবো, এখন অডিট নিয়ে আলোচনা করবো না, যেহেতু অডিটটা সময় লাগতেছে। তাহলে আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। অডিটের প্রসেসটা তো আপনারা দেখছেন, হয়তো অডিটটা এখনো কমপ্লিট হয় না বিধায় আমি আলোচনা করতে পারতেছি না, বাট প্রসেসটা আপনারা বুঝছেন কিনা? ওভার সাজেস্টে এসে সাইট অ্যানালাইজারে গিয়ে জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন, ওকে। মজা যদি করতে চান তাহলে অন ডিপ ক্রাউলে গিয়ে লিঙ্কটা দিয়ে দেবেন, ওকে। এরপর আপনাকে ওয়েট করতে হবে, এমনও হতে পারে 1-2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করতে হতে পারে। একটা কাজ করুন, রাত্রে দিয়ে ঘুমায় যা পড়বেন, সকালে উঠে দেখবেন অডিট কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে অডিটটা কিভাবে কোন কোন পয়েন্টটাতে আপনার অডিট ইম্পর্টেন্ট, কোন কোন ইস্যুগুলো সলভ করলে ওয়েবসাইটটা আরো ইমপ্রুভমেন্ট করবে, সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এটা আগে কমপ্লিট হোক। এখন এসইও নিয়ে কিন্তু আমি কালকে আলোচনা করব না, শুধুমাত্র অডিটের যে পয়েন্টটা আছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এখন এসইও এর উপর আমি বলবো না যে আপনাদেরকে অনেক বেশি শিখিয়ে ফেলছি, যতটুকু আলোচনা করছি এর মধ্যে থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। এসইও এর উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, এবার আমি আপনাকে ছোট্ট একটা পয়েন্ট বলি যেটা আপনাদের আসলে আমার মনে হয় যে কাজে আসতে পারে। সেটা হচ্ছে, ধরুন একটা ওয়েবসাইটে আপনি এসইও করবেন, কেউ আপনাকে একটা কাজ দিল। ফর এক্সাম্পল, এই ওয়েবসাইটের ওনার, যেটাতে আমরা এখন ইন্ডেক্স করতেছি, এই ওয়েবসাইটের ওনার আপনার কাছে গিয়ে বললো যে ভাই আমার ওয়েবসাইটটা এসইও করতে হবে। সেক্ষেত্রে আপনি এসইওটা কিভাবে শুরু করবেন? প্রত্যেকটা জিনিসের শুরুটা কিন্তু ইম্পর্টেন্ট। কিভাবে শুরু করবেন এটা বুঝতে পারি না, শুরু হয়ে গেলে কাজটা ইজিলি পারা যায়। কিভাবে শুরু করবেন কেউ কি আমাকে বলতে পারবেন? ওয়েবসাইটটা অডিট করে নিতে হবে আগে। রাইট, এক্স্যাক্টলি রাইট। প্রথম সবার আগে যে কাজটা করতে হবে, ওয়েবসাইটটার ফল্টটা আপনি তাকে বের করে তাকে একবার দিয়ে দেবেন। কারণ বাইরের কাছ থেকে আপনি ওয়েবসাইটটা কোন কন্ডিশনে নিছেন এটা তো বাইরের কাছে বলতে হবে। তোমার ওয়েবসাইটের কন্ডিশন হচ্ছে এটা, আমার কথা বুঝতে পারছেন? নিয়ে বাইরেকে বলবেন যে তোমার কন্ডিশন ওয়েবসাইট হচ্ছে এটা, আমি কাজ করার পরে ইমপ্রুভমেন্ট হয় কিনা দেখো। ধরুন আপনি 1 মাস কাজ করে তাকে দিলেন, সে বলতে বলতো আমার ওয়েবসাইটটা আগে এরকম আছে ছিল, আপনার কিছু বলার থাকবে? এজন্য তাকে বলে দিতে হবে তোমার ওয়েবসাইটের বর্তমান কন্ডিশন এটা, আর এটা বলার জন্য আপনাকে কি করতে হবে? অডিট করতে হবে। কারণ আপনাকে তাকে বলতে হবে তোমার ওয়েবসাইটে বর্তমানে ব্যাকলিং আছে এতটা,
তোমার ওয়েবসাইটে রেফারেল ডোমেন আছে এতটা, তোমার ওয়েবসাইটে অন পেজ স্কোর এত, তোমার এতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করছে, কিওয়ার্ড গুলোর পজিশন হচ্ছে এটা, তাকে আপনি জানিয়ে দিতে হবে। সবার আগে হচ্ছে এই কাজটা অডিটটা করে ফেলতে হবে। ওকে, এরপর অডিটের মধ্যে যদি কোনো অন পেজ ইস্যু পান, ওয়েবসাইট রিলেটেড, হোস্টিং রিলেটেড কোনো ইস্যু পান, তাকে বলবেন যে এটা হোস্টিং রিলেটেড ইস্যু, তুমি তোমার ডেভেলপারকে দিয়ে এটা সলভ করাও। সে যদি বলে না আমার কোনো ডেভেলপার নেই, সলভ করতে পারবে না, তখন আপনি এটা আপনার কোনো পরিচিত ডেভেলপারকে দিয়ে সলভ করাবেন, কিন্তু এটার জন্য আপনি কি নেবেন, এক্সট্রা চার্জ নেবেন। কারণ সাইটের স্পিডটা যদি ঠিক করতে না পারেন, ওয়েবসাইটের মধ্যে যদি ইস্যু থাকে, তাহলে আপনার এসইও কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? কারণ ওয়েবসাইটের কাস্টমাইজেশনের যে ইস্যু গুলো আছে সেটা আগে সলভ করে ফেলতে হবে, তারপর হচ্ছে অন্য কাজ। বুঝতে পারছেন? এটা হচ্ছে সেকেন্ড কাজ। ক্লিয়ার? 3 নম্বর দেখবেন বায়ারের, ধরুন এই বায়ারটা কয়টা কিওয়ার্ড আছে, ধরুন এই যে এই বায়ার যার জন্য আমি কাজ করতে বলছি এর কিওয়ার্ড আছে 20টা, তাহলে কিওয়ার্ড গুলো কি মজ আপনাকে বলে দেবে। যে ফর এক্সাম্পল কিওয়ার্ড গুলোর নাম, আমি তারপর একটা ডেমো দেখাই, আমি অন্য একটা ওয়েবসাইটে ডেমো দেখাচ্ছি। হ্যাঁ, ধরুন এই ওয়েবসাইট ডেমো দেখাচ্ছি আপনাদের। এই ওয়েবসাইটে এগুলো হচ্ছে এই ওয়েবসাইটের কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে কিওয়ার্ড গুলোর পজিশন, গুগলের মধ্যে কিওয়ার্ড গুলোর পজিশন। এটা এগুলো আমার লাগবে না, আমার দেখার দরকার নেই, আমার না দেখলেও চলবে। এগুলো আমার না দেখলেও চলবে। এগুলো হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ডের পজিশন, এটা হচ্ছে কিওয়ার্ডের ইউআরএল। আমার তো কি বুঝতে পারছেন? এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ডের পজিশন, এটা হচ্ছে ইউআরএল, যে ইউআরএল গুলো র্যাঙ্ক করছে। এটা ওয়েবসাইট আর কি, এটা বাইরের একটা ওয়েবসাইট। ভাই কথা তো ক্লিয়ার বুঝতে পারতেছি না। কেন শোনা যাচ্ছে? বাকিটা শুনতেছেন আমার কথা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি শুনতেছেন নাকি? ভাই আমি শুনতেছিলাম না, মানে এতক্ষণ শুনিনি কিছুই, হয়তো আমার নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, যে সরি। এটা হচ্ছে বাইরের, এগুলো হচ্ছে বাইরের কিওয়ার্ড, এটা হচ্ছে বাইরের কিওয়ার্ড গুলোর পজিশন, এটা হচ্ছে সেই ইউআরএল গুলো। তো ইউআরএল গুলো আমার কাছে ইম্পর্টেন্ট না, এখন আমাকে দেখতে হবে তো বায়ার আমাকে দিল, তাহলে আমি বর্তমানে এই পজিশনে পেলাম, তাহলে আমার যদি এটা 5 থেকে যদি 4 হয়, তাহলে এটা কি ইমপ্রুভমেন্ট হয়েছে নাকি ইমপ্রুভমেন্ট হয় নাই? দেখিয়ে দিতে হবে যে আমি এই কিওয়ার্ডটা কাজ করেছি, এই কিওয়ার্ডটা এখন ছিল পজিশনে 5 এ আছে, এটা যদি 4 হয়, 4 হলে R2 পুরো উঠবে না? R2 পুরোটা ভালো না নাকি খারাপ? আপনারা আমার কথা বুঝতে পারেন নাই। ধরেন এই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেছেন, সার্চ করাতে দেন এই ওয়েবসাইটটা কয় নাম্বার? 5 নাম্বার পেজে, 5 নাম্বার পজিশনে পাওয়া গেছে না? দেখতেছেন এই ওয়েবসাইটটা 5 নাম্বার পজিশনে পাওয়া গেছে কিনা? জি জি। এখন এটা যদি 5 নাম্বার থেকে 4 নাম্বারে আসে, তাহলে এটা কি ইমপ্রুভমেন্ট হলো নাকি হলো না? হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হয়েছে ভাই। এই জিনিসটা বায়ারকে বুঝাই দিতে হবে। কিভাবে বুঝাবেন? তোমার এটা ছিল কি বিফোর পজিশন, আফটার পজিশন। তাকে আপনি বলে দেবেন যে আমি এখান থেকে সব কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো না। আপনি সব কিওয়ার্ড নিয়ে ধরেন তাহলে 100টা কিওয়ার্ড আছে, তারা আপনাকে 100টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন প্রথম মাসে? তাকে আপনি বললেন যে আমি প্রথম 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করব, প্রথমে 10টা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, বা 11টা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব প্রথম মাসে।
তাহলে এখানে লিখে রাখবেন কি বিফোর পজিশন। কথা বুঝতে পারছেন? জি তাহলে কাজ করার পরে কি দেবেন? এখানে দেবেন একটা আফটার পজিশন। আমার কথা বুঝতে পারছেন? জি জি তাহলে এটা ধরুন আপনি 11টা কিওয়ার্ডে কাজ করবেন, এটা পজিশন ছিল আগে 5, আপনি যেটাকে 4 করে দিয়েছেন। এটা ছিল 7, এটাকে আপনি করে দিয়েছেন 2, এটা ছিল 18, আপনি করে দিয়েছেন 14। এগুলো কি ইমপ্রুভমেন্ট না? এভাবে করে বাইরেকে যখন আপনি রিপোর্টটা দিবেন তখন বাইরে বুঝতে পারবে আপনি কাজ শুরু করার আগে কেমন ছিল, আপনি কাজ করার পরে কেমন হয়েছে। ক্লিয়ার হয়েছে আমার কথা? জি এবার এই কিওয়ার্ড গুলোকে র্যাঙ্ক কিভাবে করাবেন সেটা আপনাকে নোট করে নিতে হবে। কিওয়ার্ডটা এভাবে কপি করেন, কপি করে ওভার সাজেস্টে যাবেন। যে প্রিমিয়াম টুলস ইউজ করতে পারবো না আমরা, এটা যদি আরএফস দিয়ে করতে পারেন আরো ভালো। যেহেতু আরএফস ইউজ করাটা একটু টাফ, এটা সব টাকা পয়সার বিষয় আছে, সেহেতু আমরা ওভার সাজেস্ট দিয়ে দেখাচ্ছি। এই কিওয়ার্ডটা এখানে দিবেন, দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখতেছেন কি এসইও ডিফিকাল্টিস 9 কিওয়ার্ড লাগবে, এটা 2টা ব্যাকলিং লাগবে। এসইও ডিফিকাল্টিস হচ্ছে 9, ব্যাকলিং লাগবে 2টা, আর ডোমেন স্কোর হচ্ছে কত 36। তাহলে আমি এখানে লিখবো, এখানে একটা নোট করব। প্রথমে নোট করব কি এসইও 9, এরপরে ব্যাকলিং কয়টা B2, মানে ব্যাকলিং 2টা। স্কোর কত ছিল, এভারেজ স্কোর কত ছিল 36। আমরা আপনাকে 36 ওয়েবসাইট গুলোর স্কোর হ্যালো মনিরুল ভাই মনে সাউন্ড চলে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন এখন? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ল্যাপটপটা অফ হয়ে গেছে, চার্জ কম ছিল, আর কারেন্টটাও নাই বাসার মধ্যে, অনেক ঝামেলা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমার যতটুকু মনে আছে ততটুকু মুখস্থই বলি। এটার আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি ছিল 9, আর ব্যাকলিং ছিল 2টা, যাদের স্কোর হতে পারে 36। তাহলে এখানে 2টা ব্যাকলিং করে যদি ইন্ডেক্স করাই ফেলতে পারেন, তাহলে আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে, 2টা ব্যাকলিং যদি করতে পারেন, আর সাথে যদি এটাকে যাদের ডোমেন স্কোর হচ্ছে 36 প্লাস, এই কাজটুকু করতে পারলে আপনার কিওয়ার্ডটা এখানে র্যাঙ্ক করে ফেলবে। র্যাঙ্ক করা মানে গুগলের ফার্স্ট পেজে চলে আসা। আর অলরেডি আমার প্রথম যে কিওয়ার্ডটা ছিল,
এই কিওয়ার্ডটা কিন্তু অলরেডি গুগলের ফার্স্ট পেজে ছিল, তাই না? যেহেতু এটা অলরেডি গুগলের ফার্স্ট পেজে 5 নাম্বার পজিশনে ছিল না, 5 নাম্বার পজিশনে ছিল কিনা? জি জি 5 নাম্বার। আপনাকে দেখতে হবে এই কিওয়ার্ডটা লিখে উবার সাজেস্টে সার্চ করে আমাকে দেখতে হবে যারা 1 2 3 4 নাম্বার পজিশনে আছে তারা কয়টা করে ব্যাকলিঙ্ক করছে ওইখানে আসার জন্য। আর আপনি যদি তাদেরকে টপকাতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ওই পরিমাণ ওই সমান আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে। ধরুন যে 4 নাম্বারে আছে সে ব্যাকলিঙ্ক করছে 10টা, তাহলে আপনি যদি 4 নাম্বারকে টপকাতে চান তাহলে আপনাকে ব্যাকলিঙ্ক কি করতে হবে, তার থেকে একটু বেশি করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এবং সবগুলো ব্যাকলিঙ্ক ইনভেস্ট করাই। উবার সাজেস্টে যে কি বলে মানে নিচে দেওয়া থাকে যে এটা র‍্যাঙ্কে উঠতে গেলে এতটা ব্যাকলিঙ্ক করতে হবে, এটা দেখে করা যাবে না? ওইটা অলরেডি তো আমারটা ফার্স্ট পেজে আছেই। আমারটা যদি অন্য সেক্ষেত্রে ভিন্ন কথা, যেহেতু আমারটা ফার্স্ট পেজে 5 নাম্বার পজিশনে আছে কিওয়ার্ডটা, তো সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে কি, আমাকে দেখতে হবে 1 থেকে 4 পর্যন্ত যারা আছে তারা কি পরিমাণ ব্যাকলিঙ্ক করছে এটাও বের করা পসিবল। এটা বের করে তাদের কাছ থেকে একটু বেশি ব্যাকলিঙ্ক করতে হবে। জি জি ভাই বুঝতে পারছি। আর শুধুমাত্র ব্যাকলিঙ্ক করলেই হবে না, আমাকে দেখতে হবে তারা কন্টেন্টটা লেখার ক্ষেত্রে টাইটেল, পার্মালিঙ্ক, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো কি দিছে, এবং আমাকেও আমার পার্মালিঙ্কের মধ্যে কিওয়ার্ড আনতে হবে, আমাকে আমার ডেসক্রিপশনের মধ্যে লিংক আনতে হবে, আমাকে কিওয়ার্ডের মধ্যে আনতে হবে, আমাকে টাইটেলের মধ্যে আনতে হবে। এই 4টা জায়গাতে আমাকে কিওয়ার্ডটা আনতে হবে। 4টা জায়গা আমি আবার বলতেছি, পার্মালিঙ্কে কিওয়ার্ড দিতে হবে, টাইটেলে কিওয়ার্ড দিতে হবে, ডেসক্রিপশনে কিওয়ার্ড দিতে হবে, এদের ট্যাগের যে অপশনটা আছে, ট্যাগ পোস্ট করার সময় যে ট্যাগ অপশনটা থাকে সেই ট্যাগ অপশনের মধ্যে আমাকে কিওয়ার্ডটা দিতে হবে। 4টা জায়গায় আমাকে কিওয়ার্ডটা দিতে হবে, এবং আমার উপরে যে আছে সে যতটা ব্যাকলিঙ্ক করছে তার থেকে যদি আপনি একটা ব্যাকলিঙ্ক বেশি করে ইন্ডেক্স করাতে পারেন, আপনার কিওয়ার্ডটা তার কাছ থেকে তাকে টপকে দিতে পারবেন। কিন্তু তাকে টপকানোর আগে আপনাকে আগে অন পেজ করতে হবে, কারণ কোনো কিছু র্যাঙ্ক করানোর পিছনে অন পেজের অবদান 70%। তাহলে 70% কাজটুকু আমাকে আগে সারতে হবে। আর 70% কাজটুকু হচ্ছে কি, কন্টেন্টটাকে আপনাকে এসইও ফ্রেন্ডলি করে লিখতে হবে, এরপরে পার্মালিঙ্ক মানে ইউআরএল এর মধ্যে আপনার কিওয়ার্ডটা আনতে হবে, এরপর টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা আনতে হবে, এরপরে যে কন্টেন্ট ডেসক্রিপশনের মধ্যে ইউআরএলটা আনতে হবে, এরপরে আপনার কিওয়ার্ডের মধ্যে আপনাকে কি আনতে হবে, কিওয়ার্ডটা নিয়ে আসতে হবে। এই কাজগুলো করতে পারলেই তাকে আপনি ইজিলি টপকাতে পারবেন, আদারওয়াইজ তাকে আপনি টপকাতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? জি আচ্ছা, আর কারণ প্রশ্ন আছে আমি কালকে একটু আরেকটু করে দেখাবো, প্র্যাকটিক্যাল মুখে বলে অতটুকু আমি স্যাটিসফাই হতে পারতেছি না, যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। স্পেসিফিক ভাবে কি ডিএপিএ বাড়ার কোনো ওয়ে আছে কি, নাকি এভাবেই হবে অটো হয়ে যাবে? ডিএপিএ বাড়ানোর 2টা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যদি হাই ডোমেইন সাইটে, হাই ডিএল সাইটে যদি পোস্ট করতে পারেন আপনার ওয়েবসাইটের লিংকটা, তাহলে ডিএপিএ বাড়বে এক নাম্বার। আর মেথড যেটা তো বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি তাকে একটু টাইমমতো চলে আসিয়েন, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা পুরো সময়টাকে শিখতে চাচ্ছি, গল্প করতে চাচ্ছি, আপনাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি, শুনতে চাচ্ছি। সো একটু টাইম মতো চলে আসবেন কালকে সবাই। হ্যাঁ, আগামীকালকেও কি ভাইয়া সন্ধ্যায় হবে? হ্যাঁ কালকে সন্ধ্যায় হবে ক্লাস। আপনারা যদি কালকে সবাই যদি দুপুরে করতে চান দুপুরে করাতে পারবো, কালকে আমি দুপুরে ফ্রি আছি। দুপুরে করবেন কালকে? জি ভাই দুপুরে একটু বেটার হয়। ওকে দুপুরে করেন, তাহলে দুপুরে করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন কি দুপুরে ফিক্সড? জি আপনি যখন বলবেন। ওকে ঠিক আছে, দুপুরে করেন। আর দুপুরে করলে 2:15 আগে শুরু করাটা টাফ হয়ে যায়, কারণ ওই ক্লাসটা শেষ হতে দেখা যায় কি 1:15-20 বেজে যায়, এরপরে গোসল থাকে, খাওয়া দাওয়া থাকে, সবকিছু শেষ করে একটু আসতে সময় লাগে। 2:15 আগে শুরু করা যায় না আর কি।
ওকে তাহলে ঠিক আছে, কালকে আমরা 2টা থেকে ক্লাস, আমি ট্রাই করবো যদি তাড়াতাড়ি শুরু করা যায়, দুপুরে ক্লাস। তাহলে একটু গ্রুপে একটু লিখে দিয়েন কষ্ট করে, কালকে ক্লাসটা 2টায় হবে, শেষ ক্লাস কালকে, হ্যাঁ। আর এরপরে আমার ক্লাস লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার ক্লাস শিডিউলটা আপনাদেরকে বলে দেবো। আমার ক্লাস শিডিউলে ক্লাস হবে, আপনারা যদি কেউ চান অ্যাটেন্ড করে কিছু জানার, শিখতে চান, তাহলে শিখতে পারবেন। আমার ক্লাস লিঙ্কটা সকাল 9টা থেকে 1টা পর্যন্ত অন থাকবে, এবং সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত অন থাকবে। আপনারা যদি চান এর মধ্যে আপনারা জয়েন করে কিছু শিখতে চান, আপনারা জয়েন করতে পারেন, কাউকে মানা নাই। জি ভাই, চাই চাই। জয়েন করেন, কোনো কাউকে তো কোনো নিষেধ নেই। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ, বিদায় নিচ্ছি আজকে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।